নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে প্রত্যেক রোববার আসি সন্ধ্যে 7টার সময়। কোনো একটি বিষয় থাকে, একটি বিষয়ের থেকে বড় কথা হচ্ছে একাধিক বিষয় থাকে অনেক সময়, কিন্তু একজন মানুষ থাকেন আমাদের সঙ্গে, একজন ব্যক্তি থাকেন আমাদের সঙ্গে, যার কাছ থেকে একটুখানি সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, আলোচনা করি। এই সময়টা, যে সময়টার মধ্যে আমরা রয়েছি এই মুহূর্তে, সামনেই বড়দিন, আর সেই বড়দিন এবং বর্ষবরণ, এই সময়টা একটা উৎসবের মরশুম। অবশ্যই বাঙালির সবচাইতে বড় যে উৎসবটা, সেই উৎসবটা তো আমরা পেরিয়ে এসেছি অনেক দিন হলো, কিন্তু এই উৎসবটাও খুব একটা কম কিছু নয়। কারণ একদিকে শীত এবং তার সঙ্গে একটু বৃষ্টি ভেজা একটা মরশুম দিয়েছেন প্রকৃতি, আর তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে একটু ছুটি খুঁজছে মানুষ, ছুটির একটা আনন্দ উপভোগ করতে চাইছে মানুষ। সেই ছুটি হতে পারে হয়তো কোনো অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে, হয়তো বা কোথাও চিড়িয়াখানায় কিংবা অন্যত্র একটু বেড়াতে গিয়ে, কিংবা সিনেমা হলে ঢুকে একটু সিনেমা দেখে। এই সিনেমা দেখার যে অভ্যাসটা, এটা বাঙালির আগেও ছিল, এখনও আছে। কেউ কেউ হয়তো সিনেমা হলে যেতে একটু অপছন্দই করেন, কারণ নিজের বাড়ির আরামে বসে যদি সেই সিনেমাটি দেখা যায় কয়েকদিন পরে, যদি ওটিটি প্ল্যাটফর্মে আসে, সেই সুবিধাটা তো এখন এসে গিয়েছে। আর সেই কারণে অনেকে হয়তো সিনেমা হল মুখী হতে চাইছেন না। কিন্তু একটা বড় অংশের মানুষ এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে, শহরে, একেবারে মেগা সিটিতে, সেখানেও কিন্তু মানুষ সিনেমা হলে যাচ্ছেন, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন এবং হই হুল্লোড়ও করছেন। সম্প্রতি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাতে একটি সর্বভারতীয় ছবি। সেই সর্বভারতীয় ছবিটি অবশ্যই সকলেই জানেন, সুকুমার পরিচালিত, আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2, এবং সেই পুষ্পার সিকোয়েল বলা যেতে পারে। সেই সিনেমাটিকে ঘিরে একটা উন্মাদনা তো গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আল্লু অর্জুনের যারা ফ্যান, যারা ভক্ত, তারা তো হুড়মুড়িয়ে ছবি দেখতে যাচ্ছেনই। কিন্তু সেই সঙ্গে সঙ্গে মনে রাখার বিষয় সেটা হচ্ছে যে বাংলা ছবি কিন্তু 4টি রিলিজ করেছে বক্স অফিসে। 4টি বাংলা ছবি, এটা সচরাচর হয় না। সচরাচর অন্তত 2024-এ আমরা দেখতে পাইনি যে 4টি বাংলা ছবি একসঙ্গে সিনেমা হলে চলে এসেছে, এবং সেই 4টি ছবির জন্য সিনেমা হল মুখী হচ্ছেন দর্শক। সবকটি ছবি দেখতে যাচ্ছেন কি, সবকটি ছবির চরিত্র কি এক, সেই সবগুলো নিয়েই কথা বলবো। আর ওটিটি প্ল্যাটফর্মেও আরও একটি বাংলা ছবি রিলিজ করেছে, সেটিরও কিন্তু যথেষ্টই ক্রেজ, অন্তত সমাজ মাধ্যম সেরকমটাই বলছে। যারা দেখছেন দর্শক, তারা নিজেদের অভিমতগুলো, নিজেদের মতামতগুলো ছবি দেখার পর জানাচ্ছেনও সেই সমাজ মাধ্যমের পাতায়। এই সব কিছু নিয়েই আলোচনা করব এমন একজনের সঙ্গে, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র গবেষণার সঙ্গে, চলচ্চিত্র সমালোচনার সঙ্গে যিনি জড়িয়ে রয়েছেন। কান্তিরঞ্জন দে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের অনুষ্ঠানে। নমস্কার জানাই কান্তিদা। আপনার কাছে আমি বহুবার গিয়েছি বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলবার জন্য, এবং হাই নিউজের পর্দায় সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো প্রচারিতও হয়েছে। কিন্তু আজকে একটু একদম অন্যরকম একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি, যে বিষয়টির সঙ্গে দীর্ঘদিন ধরে আপনি সম্পৃক্ত। চলচ্চিত্রের রিলিজ, অর্থাৎ সেই ছবির মুক্তি, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে কম্পিটিশনটা, সর্বভারতীয় ছবির সঙ্গে দক্ষিণী চলচ্চিত্রের সঙ্গে বাংলা চলচ্চিত্রের যে লড়াইয়ের জায়গাটা, সেইটা নিয়ে একটু কথা বলতে বসেছি। একদম শুরুতে কান্তিদা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে উৎসবের ছবি আমরা দেখেছিলাম, ছোটবেলায় দেখতাম আর কি, দুর্গাপুজোর সময় ছবি রিলিজ হতো, বা পয়লা বৈশাখে কিংবা অক্ষয় তৃতীয়ার সময় ছবি রিলিজ হতো, যাতে অক্ষয় হয়ে থাকে আর কি বক্স অফিস। তো সেই বিষয়গুলো একটুখানি ওই সেকালটা একটুখানি জানতে চাইবো, ওই উৎসবের ছবির সেকালটা কিরকম ছিল। কলকাতায় টিভি এলো 1975 সালে। 1982-তে এশিয়াড হওয়ার পর রাজীব গান্ধী যখন বললেন যে টিভি অন্য দেশ থেকে আনবার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ছাড় দেওয়া হবে, ঘরে ঘরে টিভি ঢুকতে শুরু করলো ব্ল্যাক এন্ড হোয়াইট। 84-85 সাল থেকে প্রাইভেট কোম্পানিগুলোকে সিরিয়াল বানানোর অনুমতি দেওয়া হলো, আরো কিছু পরে নিউজ বানানোর অনুমতি দেওয়া হলো। যাই হোক, তারপরে টিভি রঙিন হলো। এই যে টিভিটি এলো, এতে সিনেমার যেটা ক্ষতি হলো, বিশেষ করে বাংলা সিনেমার, এই শান্তম আপনি যে সময়টার কথা বলছেন, 90-এর দশকের আগে পর্যন্ত, 80-র দশক পর্যন্ত কমপক্ষে বাংলা সিনেমা বা যে কোনো সিনেমা দেখাটা ছিল উৎসব।
বাড়ির একসঙ্গে 8 জন 10 জন মিলে সিনেমা দেখতে যাওয়া হতো, সেখানে একটু খাওয়া দাওয়া হতো, একটু বেড়ানোও হতো, গল্প গুজব তো হতোই। বিশেষ করে নতুন বিয়ের পর রাইট, নতুন জামাইবাবু বা নতুন তাদের তাদের ঘাড় ভেঙে 10 জন 15 জন 20 জন 25 জন সিনেমা দেখতেন, যে কোনো সিনেমাই হোক। বিশেষ করে বাংলা সিনেমার তখন একটা অন্য রকমের আকর্ষণ ছিল, যেহেতু বাংলা সিনেমাগুলো তখন সাহিত্য ভিত্তিক হতো এবং পারিবারিক গল্প ভিত্তিক হতো, মান উন্নয়নের গল্প বেশি হতো, বন্ধুত্বের টানাপোড়েনের গল্প বেশি হতো, প্রেমের গল্প বেশি হতো। ফলে তখন বাংলা সিনেমাটা সত্যি সত্যি একটা উদযাপন ছিল, সমবেত উদযাপন। বলা হয়, সমাজতাত্ত্বিকেরা বলেন যে মেলা একটা সমবেত উদযাপন গ্রামের, তেমনি শহরের বা বিভিন্ন জনপদের আধুনিকতম উদযাপন বা উৎসব হচ্ছে সিনেমা। কারণ একসঙ্গে অনেকে মিলে বসে দেখা যায়, 1200-1400 লোক তো বটেই একটা বড় হলে, খুব কমপক্ষে হলে অন্তত 300-400 লোক বসে দেখেন। টিভি আসার পরে কি হলো আমরা সবাই জানি, গত 30 বছরে এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এখন ওটিটি প্ল্যাটফর্ম এবং শান্তম আমার আপনার প্রত্যেকের পকেটে একটি করে সিনেমা হল দিয়ে আমরা ঘুরছি। ইউটিউব এবং ওটিটি প্ল্যাটফর্ম, আপনি যে কোনো জায়গায়, বাসে যেতে যেতে, ট্যাক্সিতে যেতে যেতে, গাড়িতে যেতে যেতে, অফিসে কাজ করতে করতে, যে কোনো জায়গায়, অন্যান্য জায়গাগুলো বললাম না, আপনারা কল্পনা করে নিন, যে কোনো জায়গায় বসে আপনি কিন্তু আপনার হাতে যদি সময় থাকে, আগে আপনাকে সিনেমা দেখতে গেলে 2 ঘন্টা হাতে সময় থাকতে হতো, নির্দিষ্ট একটা টাইম থাকতে হতো, এবং একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে একটা নির্দিষ্ট হলে টিকিট পেলে তবে আপনি সিনেমাটা দেখতে পেতেন। কিন্তু এখন আপনার হাতে একটু ফুরসত, 10 মিনিট আছে, পকেট থেকে বার করে ওটিটি সিরিজের একটা সেকশনের একটা এপিসোডের একটা অংশ, একটা চার্ট দেখে দিলেন। সিনেমারও তাই। এতে কি হলো, সিনেমাটাই আপনি যেটা বলছিলেন, সিনেমাটা টুকরো টুকরো হয়ে গেল, সিনেমাটা বিকেন্দ্রিত হয়ে গেল, আমার আপনার সবার ঘরে ঢুকে গেল। তাতে অসুবিধাটা কি হলো, সিনেমার যে অত বড় পর্দাটা, আয়তক্ষেত্র পর্দাটা, তার আকর্ষণটা কিন্তু ভাই কমে গেল। অন্ধকারের একটা অন্য রকমের টান ছিল, আনন্দময় টান। অন্ধকার বলতেই তো আমরা একটা খারাপ টান বুঝি, কিন্তু এটা একটা আনন্দময় টান ছিল, উজ্জ্বল টান ছিল, সমবেত হাসি কান্নার একটা পালা ছিল, সেইটা কিন্তু দুর্বল হয়ে গেল। এখন পাশ্চাত্যে আমেরিকায় তাদেরও তো টিভির বিপদ এসছে, তাদের এসছে 50-55-এর দশকে, 6-এর দশকে। তারপরে তারা যেটা করছিলেন, সিনেমার আকর্ষণ বাড়ানোর নানা চেষ্টা করছিলেন, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। তারা তার মধ্যে গন্ধ যোগ করবার চেষ্টা করেছেন, 3 ডাইমেনশনাল করবার চেষ্টা করেছেন, 70 মিলিমিটার করবার চেষ্টা করেছেন, এবং তারপরে তারা যেটা করলেন, শান্তম আপনি আমার সঙ্গে একমত হবেন এবং যারা শুনছেন প্রত্যেকে একমত হবেন, যে তারা লার্জার দ্যান লাইফ, ক্লোজ এনকাউন্টার্স অফ দ্য থার্ড কাইন্ড, স্টার ট্রেক, স্টার ওয়ার্স, তারপরে ডাইনোসর। আপনি পর্দায় ডাইনোসর দেখছেন আর আপনার সাউন্ড বক্স ডলবি আপনার পাশ দিয়ে ডাইনোসর ল্যাজ নাড়িয়ে ঝাপটা মেরে চলে যাচ্ছে। এই উত্তেজনাটা কিন্তু সিনেমার ছিল উত্তম সুচিত্রার আমলেও। ব্রহ্মা বলে উত্তম কুমার দৌড়ে যাচ্ছেন, সুচিত্রা সেনের বুকে পড়ছেন না, পাড়ার মাসিমার বুকে পড়ছেন, পাড়ার মাসিমা সেই আনন্দটা পেতেন। দেখো আমেরিকা যেটা পেরেছে, বাংলা সিনেমা তো জানেন 47 সালের পর থেকে বাংলা সিনেমার জগৎটা টুকরো হয়ে গেল। এককালে বাংলা সিনেমার বাজার ছিল অবিভক্ত ভারত, লাহোর থেকে চট্টগ্রাম হয়ে বার্মা। 47 সালের পরে লাহোর টুকরো হয়ে গেল, বার্মাও টুকরো হয়ে গেল। 65 সাল পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানে উত্তম সুচিত্রা থেকে শুরু করে সবার সিনেমাগুলো কমার্শিয়াল রিলিজ করতো। বাংলা সিনেমার একটা মার্কেট, আজকাল মার্কেট বললে লোকে বোঝে, বাজার বললে সবজি বাজার বা মার্কেট বাজার বলে, মার্কেট একটা ছিল, সেই মার্কেটটা ক্রমশ ছোট হয়ে গেল। এবার আপনি ভাবুন, তারপরে 90-এর দশকের পর থেকে টিভি, সিরিয়াল, ওটিটি, ভিডিও ক্যাসেট এর রমরমার ফলে বেচারা বাংলা সিনেমা যায় কোথায়? ইতিমধ্যে উত্তম কুমার মারা গেছেন 86 সালে। অঞ্জন চৌধুরী এসে বাঁচিয়ে দিলেন বাংলা সিনেমাকে। তিনি দেখলেন যে পারিবারিক গল্প, কিন্তু ইন এ প্যাকেজ, মার কাটারি ডায়লগ, প্রতিবাদ, এই সমস্ত করে টোলে বাংলা সিনেমা বেশ কিছুদিন নিজের পায়ে দাঁড়িয়ে রইল। ইতিমধ্যে টিভি সিরিয়াল গুলো বহু লোকের রুজি রোজগারের ব্যবস্থা করলো। তারপরে স্বপন শাহ, হারুনা চক্রবর্তী, আরো এরা সব এসে জিনিসটাকে যখন অনেকটা চর্বিত চর্বণ করে ফেলেছেন, তখন প্রযোজকরা আর খুঁজে পাচ্ছেন না, আর চোখ কিনছে জল বার করা যাচ্ছে না। তখন তারা দক্ষিণ ভারতের বিভিন্ন গল্পের, বিভিন্ন সিনেমার একেবারে লিচির লেখি কপি থেকে কপি করা হতো, সিডিএমে দেওয়া হতো। ভাই এটা, ওখানে একটা হয়তো কিছু একটা অদ্ভুত নাম ছিল, এখানে তার নাম হয়ে গেল বোঝে না সে বোঝে না বলে একটা রিমেক হয়ে গেল। এটাও বেশ কিছুদিন চললো। কিন্তু বাঙালি তো বোকা নয়, গ্রাম তো আর শুধু কোন ঠাসা সেই অন্ধকার গ্রাম নেই, গ্রামেও আধুনিকতা, মানুষের শিক্ষা দীক্ষা বাড়ছে, ফলে মানুষ নানা রকমের উত্তেজনাময় গল্প খুঁজতে খুঁজতে একটা সময় ডিটেকটিভ গল্পের খুব বাজার টাজার হয়েছিল। আজকাল আবার
পারিবারিক গল্প, রোমাঞ্চক গল্প, অ্যাকশনের গল্প, এগুলো এই এই জিনিসগুলোর কোনোদিন কোনো আবেদন কমে না, প্রেমের আবেদন কমে না, প্রতিবাদের আবেদন কমে না, প্রতিশোধের আবেদন কমে না, হ্যাঁ, দুর্বলের প্রতি সবলের অত্যাচার এবং দুর্বলের প্রতিশোধ এগুলো কখনো কমে না। ফলে এই রকমের নানা রকমের গল্প, একঘেয়ে ডিটেকটিভ, একঘেয়ে এটা জায়গা ছক থেকে সে আবার বাংলা সিনেমা বেরোতে চাইছে। এই যে আপনি বলছেন অনেকদিন পরে আবার 4টে ছবি একসঙ্গে রিলিজ করছে, এটা কিন্তু সত্যি একটা আনন্দের খবর, এটা একটা বলবার মতো খবর। এবং এইখানে আমি একটুখানি কান্তিদা একটা কথা বলতে চাইবো, বিপদ এখনো যায়নি, আমি অনেকটা বলে ফেলেছি, আপনি কি একটা প্রশ্ন করবেন সেটা করি, তারপর আমি বলছি বাকি বিপদ। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিভিন্ন জনরের ছবি, এই 4টেও কিন্তু বিভিন্ন ভিন্ন জনরের ছবি। একটা খাদান হচ্ছে একেবারে অ্যাকশন ফিল্ম, এবং সেখানে মানে দেবকে দিয়ে, নায়ক দেবকে দিয়ে বলিয়েওছেন যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি ভাবছিস, এরকম একটা ডায়লগ রয়েছে আর কি। সুতরাং শুধুমাত্র ফ্যামিলি ছবি বা সামাজিক ছবি ইত্যাদিতে অভিনয় নয়, দেব অ্যাকশন হিরো, সেই বিষয়টাকে প্রজেক্ট করা হয়েছে। অন্যত্র চালচিত্র, প্রতিমদীপ গুপ্তর ছবি, এবং অনেকদিন বাদে আবার ছবি করলেন তিনি, সেখানে দেখতে পাওয়া গেল একটা থ্রিলার, টান টান উত্তেজনা, টান টান একটা চিত্রনাট্য, এবং সেখানে হচ্ছে হুডানিট, মানে দোষী কে, খুনি কে, এরকম একটা মেসেজ দেওয়া, সেটা একেবারে থ্রিলার, এবং সেটা অবশ্যই একটা মনস্তাত্ত্বিক থ্রিলার। এদিকে মানে যেরকম ছবি ইদানিংকালে খুব একটা তৈরি হয়নি আর কি বাংলা ছবিতে, এদিকে 5 নম্বর স্বপ্নময় লেন সমাজের কথা বলছে, তার পাশাপাশি সন্তান, সামাজিক, একেবারে পারিবারিক একটি জটিলতার ছবি, টানাপোড়েনের ছবি। এই 4 রকম ছবি, এবং সেই বিষয়টা কিন্তু, আর যদি আমি ওটিটি প্ল্যাটফর্মটার কথায় পরে আসবো, সেখানেও একটি ছবি রিলিজ হয়েছে, সেটার কথায় পরে আসছি, কিন্তু এই 4টে ছবি বক্স অফিসে এই মুহূর্তে লড়াই করছে, কেউ বেশি কেউ কম। 6 কোটি বাজেট নিয়ে খাদান 1 কোটি ইতিমধ্যেই বক্স অফিস করে ফেলেছে। অন্যরা ঠিক কিরকম লাভ করতে পারবে, অন্যদের ফিল্মগুলো ততটা প্রজেক্টেড হবে কিনা, সেই প্রশ্নগুলো চলে আসছে এই মুহূর্তে। কান্তিদা, এই প্রশ্নটা অত্যন্ত সঙ্গত। শান্তনু, আপনি একজন সিনেমা রসিক হিসেবে করছেন, আমি একজন সিনেমা চর্চাকারী ছাত্র হিসেবে করছি, একজন সাধারণ দর্শক করছেন যে এই সিনেমাটা দেখতে ভালো লাগবে তো, যাবো তো। কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা জপিয়েছেন মৌন মন্তরে, তা হচ্ছেন যারা ছবিটার পেছনে টাকা খাটিয়েছেন এবং যারা ছবিটা পরিচালনা করেছেন, বানিয়েছেন, অভিনেতা অভিনেত্রীরা যারা অংশগ্রহণ করেছেন। ঘটনা হচ্ছে এই যে সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রি, আমরা উপভোক্তা মাত্র, দর্শকের উপভোক্তা মাত্র, কিন্তু যারা বানান পয়সা খরচা করে, তাদের একটা অদ্ভুত সংকটের মধ্যে আজকে আমরা আছি। একটা সংকট তো বললাম, বাজার ছোট হয়ে যাওয়া। বাজার ছোট হওয়াতে কি হয়েছে, এক সময় পশ্চিমবঙ্গে কিছুদিন আগে মানে 80-র দশকে পশ্চিমবঙ্গে প্রায় 750 সিনেমা হচ্ছিল সিঙ্গল স্ক্রিন, এখন সিঙ্গল স্ক্রিন 200-250। কলকাতার কত সিঙ্গল স্ক্রিন আপনি বন্ধ দেখুন না, বাংলা সিনেমার সিঙ্গল স্ক্রিন পর দিন, ইংরেজি সিনেমা সিঙ্গল স্ক্রিন বন্ধ, সেগুলো শপিং মল হয়ে গেছে। তাহলে সিনেমাটা যে দেখানোর রিলিজ করবার জায়গা, সেইটা তো ছোট হয়ে গেছে বাজার ছোট হওয়ার ফলে। তার সঙ্গে বড় বিপদ যেটা হয়েছে, শান্ত, আমি যেটা বলছিলাম যে আমেরিকা যেটা পেরেছে লার্জার দ্যান লাইফ, বিদ্ঘুটে সমস্ত গল্পকে বিশ্বাসযোগ্য এবং রোমহর্ষক করে উপস্থাপন করা, হিন্দি সিনেমা কিন্তু সেটা অনেকটা পারলো। লার্জার দ্যান লাইফ, গ্র্যান্ডার। সঞ্জয় লীলা বংশালীকে বলা হলো দেবদাস একটা ঘরোয়া পারিবারিক গ্রামের গল্প, আপনি তার মধ্যে সমস্ত সেট ফেট আনলেন কেন? আই ওয়ান্টেড টু প্রেজেন্ট ইট অ্যাজ এন অপেরা। পার্বতী আর চন্দ্রমুখীর জীবনে কোনো দেখা হয়নি, কিন্তু ডোলেরে ডোলেরে বলে একটা চমৎকার সেটের মধ্যে দুজনকে তো নাচিয়ে দিলেন, লোকে দেখলো সেটা ভরপুর। সোজা কথা হচ্ছে যে আপনাকে চমকে দিতে হবে। সিনেমার যে চমকটা, এমনকি যাত্রাতেও একটা চমক না হলে আপনি যাত্রা দেখতে যাবেন কেন? ম্যাজিক একটা চমক না হলে আপনি দেখতে যাবেন কেন? একটা বক্তৃতা যদি একটা উত্তেজক কোনো আপনি না পান, প্রেরণামূলক কিছু না পান, আপনার গা গরম করা, তাহলে আপনি যাবেন কেন? ফলে লোকে একটা চমক চায়, উত্তেজনা চায়, সেইটা সিনেমা দিতে পারলো, যেটা এখন দিতে পারছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো। কেন? দক্ষিণ ভারতের 4টে রাজ্য মিলিয়ে একটা বাজার, তামিলনাড়ু, কর্ণাটক, মালায়ালাম, কর্ণাটক, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ, এই 4টে মিলিয়ে একটা বাজার। তেলেগু ছবি কেরালায় চলে, কেরালায় মালায়ালাম ছবি তেলেগুতে চলে। কিন্তু বাংলা সিনেমার দুর্ভাগ্য, এই বাজারটা আমরা গত 70-75 বছর করতে পারিনি। গত 10-15 বছর ধরে প্রসেনজিতের নেতৃত্বে বাংলা সিনেমার অনেকে চেষ্টা করছেন।
বিশ্বব্যাপী একটা বাজার করা, বাংলাদেশে যাতে আমাদের বাংলা সিনেমা রিলিজ করা যায়, হচ্ছে না। কিন্তু আমাদের সেই টাকাও নেই যে আমরা একটা দেবদাসকে অত বড় করে করবো। ডাইনোসর তো ছেড়েই দিন, হ্যাঁ, মহাকাশ অভিযান তো ছেড়েই দিন। 15 কোটি টাকা নিয়ে চাঁদের পাহাড় হলো, তাতেই হই পড়ে গিয়েছিল, মনে আছে আপনার? আজ থেকে বছর 10-15 আগে কমলেশ্বর মুখোপাধ্যায়, দেব, সেই দেব। কিন্তু দর্শকের বিনোদনের খিদে তো কমবার নয়, আবার দর্শক বৈচিত্র্য চায়, এইটাও মিথ্যে নয়। আপনি সে মাছের বাজারেই যান আর বিনোদনের বাজারেই যান, আপনি যতই ভালো ইলিশ মাছ হোক, যতই সস্তায় আপনাকে দেওয়া হোক, আপনি প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না। কারণ ফলে আপনি ঘুরে ঘুরে কোন মাছ কালকে ইলিশ খেয়েছি, আজকে পাবদা খাই, আবার প্রত্যেকদিন আলু ফুলকপিও খেতে ইচ্ছে করবে না। একদম তাই, একদম তাই। যতই ভালো করে রান্না করুন না কেন আপনার বাড়িতে আপনার স্ত্রী বা মা, সেরকম এই ডিটেকটিভ গল্প, এই মারামারির গল্প দেখতে 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 লোককে একঘেয়ে হয়ে গেছে। পরিচালকরা আর প্রযোজকরা আর খুব বেশি ব্যবসা করতে পারছেন না। আর অভিনেতা অভিনেত্রী যতই তিনি অভিনয় শ্রমিক হন, তার ভেতরে তো একটা সৃজনশীল মন থাকে। আপনি একজন নায়ককে যখন বারবার মারপিট করাবেন, তখন তার মনে হয় যে আমি একটা সংবেদনশীল চরিত্র করি। আবার যাকে দিয়ে আপনি নিরীহ, ভালো বাংলায় যাকে বলে মগ্ন টাইপের একটা চরিত্র করাচ্ছেন, তারও মনে হয় যে আমি একটা মারপুটে চরিত্র করি। এই 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 প্রযোজকদের ব্যবসা কোণঠাসা হয়ে যাওয়া, সৃজনশীল পরিচালক এবং অভিনেতা অভিনেত্রীদের ভেতরকার একটা খিদে বা চাহিদা, এর কম্বিনেশনে আমরা বোধহয় তার একটা সুফল দেখতে পাচ্ছি। যে বিশেষ করে এই বছর, এই যে আপনি উৎসবের কথা বলছিলেন না, সত্যজিৎ রায় ডিড মেক দ্য পয়েন্ট, উনি প্রত্যেক বছর পুজোর ছুটি তার গ্রীষ্মের ছুটিতে ছবি রিলিজ করাবেন। শুধু ফেলতে নয়, তার ছবিগুলো, কারণ ওই সময় মানুষ একটা উৎসবের মুডে থাকে। পুজোর ছুটিতে লোকের হাতে একটু পয়সা থাকে, শীতের ছুটিতে তখন একটা স্কুল ছুটি থাকে, প্লাস একটা শীতের একটা বাজার, মানে আমার মনে আছে কান্তিদা, পুজোর সময় ছুটির দিন, সপ্তমীর দিন দুপুর বেলায় আমরা হীরক রাজার দেশে দেখতে গিয়েছিলাম, মনে আছে বাবা মার সঙ্গে। হ্যাঁ, তখন উৎসবের মধ্যে আরেকটু, যাকে বলে কেকের উপর আইসিং এর মতো, আমি হাজার রকমের আনন্দ, আইসক্রিম খাবো, ঠাকুর দেখবো, বেড়াবো, তার সঙ্গে একটা সিনেমাও দেখবো। এইটা ছিল এই বাঙালির উৎসবের সঙ্গে সিনেমার নামক উৎসবটার এই সংযুক্ত তো ছিন্ন হয়ে গেছে সামাজিক অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে। কিন্তু মানুষের আনন্দ করবার, মানুষের আনন্দ পাবার, মানুষের বৈচিত্র্য খোঁজবার চাহিদার কোনো শেষ নেই। সেই চাহিদাটা দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় এখনকার প্রযোজক পরিচালক তারা এটা ধরতে পেরেছেন যে শুধু একঘেয়ে মারামারির গল্প নয়, আবার একঘেয়ে ডিটেকটিভ গল্প নয়, একঘেয়ে প্রেমের গল্প নয়। আজকে প্লেটে করে আপনাকে 4 রকমের বিনোদন সাজিয়ে দেওয়া হয়েছে। রাইট। কান্তিদা, এই জায়গাটাতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে গতকাল 5 নম্বর স্বপ্নময় লেনের পরিচালক, তার দ্বিতীয় ছবি মানসী সিনহা, মিষ্টুদি, তো মানসীদি একটি পোস্ট করেছিলেন সমাজ মাধ্যমে যে তার ঠিক আগের যে মানে তার ছবি শেষ হচ্ছে, তার ঠিক পরেই খাদানের শো হল ছিল আর কি। তো সেই শোয়ের দর্শকরা প্রচুর চিৎকার চেঁচামেচি করছিলেন এবং দেবের যে ফ্যান ফলোয়িং তারা বাইরে চলে এসেছে। এই হিরো ওয়ারশিপের ব্যাপারটা তো চিরকালই ছিল। অমিতাভ বচ্চনের গলায় মালা পরিয়ে কিংবা গোবিন্দার ছবিতে কলসি কলসি দুধ ঢেলে সেসব ছবি আমরা দেখেছি, এক সময় হয়েছে। উত্তম কুমারের ক্ষেত্রে বাংলায় আমরা দেখেছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে ওই রকম একটা হিরো ওয়ারশিপের একটা ব্যাপার রয়েছে, কিন্তু সেই চিৎকার চেঁচামেচিটা হলের ভিতর পর্যন্ত চলে যাচ্ছে। এখানে দুটো বিষয় আছে। হল কর্তৃপক্ষ, স্টার থিয়েটার কর্তৃপক্ষ, তারা বলছেন যে দর্শকদের একটা উন্মাদনা তো থাকবে, এটাতে প্রেক্ষাগৃহের কিছু বলার থাকে না। আমার একটা দ্বিতীয়ত কারিগরি বিষয় রয়েছে, এটা খুব সত্যি। মাল্টিপ্লেক্সেও ভেতরে বসে সিনেমা দেখছি, অত্যন্ত দামি একটি টিকিট কেটে কিন্তু বাইরের সাউন্ড চলে আসছে। সুতরাং এক্ষেত্রে কারিগরি দিক দিয়ে একটা, আমরা তো ছোটবেলায় অনেক কম টাকা খরচ করে অনেক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছি, সেখানে বাইরে বাজ পড়লেও ভেতরে শোনা যেত না খুব একটা। সেক্ষেত্রে এই কারিগরি দিকগুলোতে আরো বেশি করে নজর দেওয়া উচিত কি কলকাতার হলগুলোর? আর দ্বিতীয়ত যে প্রশ্নটা আমি রাখবো সেটা হচ্ছে এই উন্মাদনাটা সব ছবির ক্ষেত্রে দেখা যায় না, তার ঠিক কারণটা কি, মূল কারণটা কি? মূল কারণ গল্প বলার ক্ষমতা, অক্ষমতা, উৎকর্ষ, অপকর্ষ। পাবলিসিটি নয় কি? না, পাবলিসিটি আপনার একটা কৌতূহল তৈরি করতে পারে। কিন্তু শান্তন, আপনি একটা ছবি দেখে এলেন, আমি বললাম শান্তন ছবিটা কেমন দেখলে, আপনি যদি বলেন যে না এমন কিছু ভালো নয়, হ্যাঁ, আপনি যদি আমার ঘনিষ্ঠ বন্ধু হন, আমি কিন্তু শান্তন বলেছে ভালো নয়, যাবো না।
ঠিক। এতে কিন্তু আপনি যতই কোটি কোটি টাকা খরচা করে বিজ্ঞাপন করুন আর যতই সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচার করুন, হুম। হুইস্পার ক্যাম্পেনের থেকে বড় ক্যাম্পেন আর একদম, কিছুতে নেই। একদম। সাম্প্রতিককালে এটা প্রমাণ করেছে ভূতের ভবিষ্যৎ। রাইট। পরিচালকের নাম কেউ জানতো না, সিনেমাটির নাম কেউ জানতো না। প্রিয়াতে এক সপ্তাহ চলবার পরে এমন প্রচার হলো, ছবিটা কিছুদিনের মধ্যে আবার রিলিজ করতে হয়েছিল। যাই হোক, এটা 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 যারা বিজ্ঞাপন নিয়ে কাজ করেন, যারা বাণিজ্য নিয়ে মার্কেটিং নিয়ে কাজ করেন, তারা প্রত্যেকে জানেন, বিশ্বাস করেন যে আপনি সর্ষের তেলই হোক আর সিনেমাই হোক, হ্যাঁ, বিজ্ঞাপন আপনাকে দিতে হয় ইনফরমেশনের জন্য, কোয়ালিটেটিভ ইনফরমেশনের জন্য, যে আমার এই এই বৈশিষ্ট্য অন্যগুলোর থেকে, অন্য সাবানের থেকে আমার সাবানের গুণ, বাড়তি গুণ কি, হ্যাঁ, বা এই হেলথ ড্রিঙ্কের বাড়তি গুণ কি। কিন্তু খেয়ে যদি আপনার বাচ্চা বলে যে মা এটা কেমন একটা তেতো খেতে, ও কিন্তু আপনি ওটা বাড়িতে আর ঢোকাতে পারবেন। এই বিস্কুটটা ভালো না, সিনেমাটা যে সুতরাং ওই বিস্কুটটা আর আসবে না। তেতো লাগে, সিনেমাটা যদি আপনার ভাইয়ের বা আপনার বন্ধুর বা আপনার বৌদির তেতো লাগে, আপনার পক্ষে সেটা তেতো লাগানো একটু মুশকিল। সুতরাং ছবিকে অন্তর্নিহিত হবে তা একটা গুণ সম্পন্ন একটা আকর্ষণ থাকতেই হবে, কোনো না কোনো একটা আকর্ষণ। হয় গানগুলো ভালো, গল্পটা মোটামুটি ভালো নয়, হয় অভিনয়টা দুর্দান্ত, অথবা দুর্দান্ত নেচেছেন নায়িকা। এটা নানাজন নানা ভাবে দেখেন, কিন্তু ওভারঅল ইটস এ প্যাকেজ। হ্যাঁ, আপনার উত্তম কুমারের শুধু অভিনয়, মানে কি সুন্দর দেখতে উত্তম কুমার, দেখবার জন্য না। লোকে যেতেন, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। ঠিক। উত্তম কুমারের অভিনয় মুগ্ধ তো বহু মা মাসি কাকা কাকু জ্যাঠামশাইরা যেতেন। হ্যাঁ, তেমনি সুচিত্রা সেনের রূপ দেখবার জন্য শুধু যেতেন না, নায়িকার শুধু রূপ দেখবার জন্য আমরা যাই না। সেই নায়িকা যদি অভিনয়ে ভালো বাংলায় যাকে বলে খাজা হন, হ্যাঁ, রূপ দিয়ে তিনি, এবং তাকে প্রযোজক পরিচালকও নেন না, তার কারণ হচ্ছে তার ছবি তো চলবে না, তিনি রূপসী, ভালো কথা, কিন্তু তার ছবি চলছে না, কেননা তিনি ক্যামেরার সামনে নড়তে চড়তে পারেন না, অভিনয় করতে পারেন না, কত এক্সপ্রেশন দিতে পারেন না। অর্থাৎ অভিনেতাকে অভিনয় জানতে হবে, চিত্রনাট্যকারকে চিত্রনাট্য লেখা জানতে হবে, পরিচালককে গল্প বলার মুন্সিয়ানাটা আয়ত্ত করতে হবে। এই গল্প বলার মুন্সিয়ানার ক্ষেত্রে তফাৎ হয়ে যায়। মানসী সিনহার কথা আপনি বললেন, মানসী সিনহা দীর্ঘদিনের অভিনেত্রী, মঞ্চে অসাধারণ, পর্দাতেও অসাধারণ। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে, আমাদের দেশে গেলে এটা মানে সারা পৃথিবীতে কম বেশি দুর্ভাগ্য, বিশেষ করে আমাদের বাংলা সিনেমায় একটু বেশি দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমরা একটা লোকের যেই এক ধরনের চরিত্রে পপুলার হয়, আমরা তাকে ডেকে দিই। রবি কলকামা একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সব অভিনয় কিন্তু চরিত্র অভিনয়, কিন্তু আমরা কাউকে কমেডিয়ান, কাউকে ভিলেন, কাউকে হিরো এইভাবে করে দিই। এখন চেহারাটা সেখানে একটা ফ্যাক্টর, আমি এই চলে যাচ্ছি না। মানসী সিনহা ভেতরে যে তার একটা সংবেদন, সৃজনশীল মন আছে, সেটা প্রমাণ করেছেন এই আমাদের গল্প, প্রথম গল্পটায়। সে গল্পটা, হ্যাঁ, এটা আমাদের গল্প, মর্মস্পর্শী গল্প, মানবিক গল্প, কাজ করবার মতো গল্প, এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক গল্প। একদম। হ্যাঁ, সেই জন্য সেই ছবিটা চলেছে। নইলে মানুষের দ্বিতীয়বার এত অল্প দিনের মধ্যে আরেকটা প্রযোজক পেলেন কি করে? এবং কান্তিদা, যেটা বলবো সেটা হচ্ছে, মানুষীরকে আমি তারপরে ইন্টারভিউ করেছিলাম, কিন্তু মানে ছবিটা হলে বসে দেখবার সময় অতি কঠোর মনের মানুষেরও চোখটা একটু ভিজে যাবে একদম শেষটা দেখে। হ্যাঁ, শুনুন, বিনোদন আমরা ভাবি অ্যাকশন মানে মানে শুধু মারামারি। রাইট। আর আপনি আমি যে চোখের পাতা ফেলছি, এটাও তো একটা অ্যাকশন। একদম। তেমনি আমরা বিনোদন মানেই ভাবি লাড়া ঝিনকানাকা নাচ গান। শরৎচন্দ্রের বই পড়ে আপনার যখন চোখ দুটো জলে ভিজে ওঠে, সেটা এক ধরনের সাবলাইন বিনোদন নয়। সত্যজিৎ পথের পাঁচালীতে দুর্গার মৃত্যু দৃশ্যে আপনার ভেতর থেকে যে কান্নাটা মুচড়ে ওঠে 16 বার দেখবার পরও, সেটা বিনোদন নয়। সুতরাং বিনোদনের সংজ্ঞাটা আমরা অনেক সময় ভুল করি, সংকীর্ণ করে ফেলি। মানুষও বিনোদন দিচ্ছেন, কিন্তু অনেক সূক্ষ্ম বিনোদন। আরেকটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর সমস্ত শিল্পতাত্ত্বিকেরা যেটা বলেন, যেটা বারবার করে বলেন জোর দিয়ে, যে কোনো একটা শিল্প রচনা, সেটা সিনেমা হোক আর কবিতা হোক, আপনার আবেদন প্রাথমিকভাবে হৃদয়ের কাছে হতে হয়। মগজের কাছে থাকবে, কিন্তু মগজ সর্বস্ব যদি হয়, আর যদি হৃদয়ের কাছে আবেদন না হয়, যত ইন্টেলেকচুয়াল সিনেমাই হোক আর আপনি যত পুরস্কারই পেয়ে থাকুন, দর্শকের কিন্তু সেই ছবি ভালো লাগবে না, সেই ছবি টাকা ফেরত দেবে না। কিন্তু টাকা ফেরত দেওয়ার জন্য আবার আপনি শুধু মারামারি, আপনি লোককে শুধু উত্তেজিত করে যাচ্ছেন। আর কতক্ষণ উত্তেজিত ভালো লাগে, কতবার উত্তেজিত ভালো লাগে, কত মাস উত্তেজিত ভালো লাগে। সুতরাং লোকে বৈচিত্র্য চায়। দক্ষিণ ভারতে একজন পরিচালক ছিলেন, এখন বোধহয় তিনি মারাও গেছেন, কিষাম ভারতী। তিনি বছরে একটা করে বাণিজ্যিক ছবি করতেন, হ্যাঁ, বেশ মার্কাটারি গল্প নিয়ে, আর একটা করে ছবি করতেন সূক্ষ্ম সংবেদন ছবি, যেটা নাকি বাইরে প্রাইসটাই জানতো। এবং তিনি বলেওছিলেন যে আমি সব রকমের দর্শকের কাছে কেটার করতে মানে ইয়ে করি। এখন যেটা আপনি যে প্রশ্নটা করছেন, বাংলা সিনেমার পয়সা নেই, এটা ছিল এককালে 50-এর দশকে। হ্যাঁ,
উত্তম কুমাররা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত বাংলা সিনেমা একটা পয়সা খাটতো। 60-এর দশকের পর থেকে পশ্চিমবঙ্গের অর্থনীতিটা ভেঙে পড়া শুরু, শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া শুরু, বেকারিত্ব বারবার শুরু। তারপরে 8-এর দশক 9-এর দশকে একটা গ্রামীণ অর্থনীতিকে একটা রুরাল জায়গায় করা গেছে। কিন্তু এই মুহূর্তে অর্থনীতিবিদরা যেটা বলেন যে পশ্চিমবঙ্গের অর্থনীতি খুব একটা সচল নয়। আগে শান্তম আমি আপনি ভাত খাবো তবে তো সিনেমা দেখতে যাবো, একদমই তাই। আগে আগে রুটি রুজি, তারপরে আগে পেটের খিদে, তারপর মনে আগে রুটি কাপড়া মাকান, তারপর সিনেমা হলে যাওয়া যেতে পারে। রাইট। আগে আপনি আপনার ব্যবসা করে একটা নির্দিষ্ট টাকা রোজগার করবেন, তবে সেটা বিনোদন ব্যবসায় কাজে লাগাবেন। ঠিক ঠিক। ফলে মূল অর্থনীতি যদি দুর্বল হয় তাহলে বিনোদন অর্থনীতিও দুর্বল হয়। নীতিবল্লভ একটা চমৎকার কথা বলেছিলেন, খুব বুদ্ধির কথা বলেছিলেন যে 10টা বাণিজ্যিক ভালো বাংলা সিনেমা হলে একটা সত্যজিৎ সিনেমা হতে পারে। 10টা সত্যজিৎ বানানো সম্ভব নয়, 10টা রবীন্দ্রনাথ সম্ভব নয়, কিন্তু 10টা অরবিন্দ মুখোপাধ্যায়, 10টা পীযূষ বসু, 10টা অগ্রদূত হলে তবে একটা সত্যজিৎ রায় বানাতে পারে সেই অবসরে। ইন্ডাস্ট্রি ক্যান টেক রিস্ক টু মেক এ সাবলাইম পিকচার আর সাটল ওয়ান at the cost of 10 profitable films. একদম। তো বাংলা সিনেমা এমনি বাণিজ্যিক ছবির বাজার সংকীর্ণ, ভাবনা চিন্তা সংকীর্ণ, দুর্বল। তারপরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে শান্তম, আপনি যে যতদিন আগে জন্মেছেন, ওই আপনার থেকে আগে জন্মেছি, আপনি বলুন তো আপনার এই জীবিতকালে করে টেকনোলজির কি অগ্রগতি দেখলেন আপনি? এখন আর ভিডিও ক্যাসেট দেখতে পান? এককালে ভিডিও ক্যাসেট নিয়ে আপনিও মনে মারামারি করেছেন আপনার ছেলেবেলায়। আপনি ভাবতে পারতেন 10 বছর আগে আপনি আমেরিকার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলবেন, তাকে দেখা যাবে? তার আগে যদি বিজ্ঞানীরা বলছে যে আগামী যদি লেজারের 3 ডাইমেনশনাল আপনার বন্ধুকে হাজির করে আপনার ভিডিওতে আমেরিকাতে। এটা বোধহয় আলেকজান্ডার গ্রাহাম বেলও বুঝতে পারেননি এরকমটা হতে পারে একদিন। সেটাই আমি এবার বলছি যে তারপরে সিনেমার মতো একটা যন্ত্র নির্ভর, আধুনিক প্রযুক্তি নির্ভর বৈজ্ঞানিক বিনোদন ব্যবসায় আপনাকে নিয়মিত যন্ত্রপাতি আনতে হবে, নিয়মিত আপডেট করতে হবে। মানে বানানো থেকে শুরু করে, সম্পাদনা থেকে শুরু করে, দেখানো থেকে শুরু করে হল পর্যন্ত সমস্ত রকমের, নইলে আউটডেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি এইখানে কান্তিদা আর একটা বিষয় একটুখানি আনতে চাইবো, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেও একটা ছবি রিলিজ করেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, এবং সৃজিত বলেছেন যে আমি আর ফেলুদা করবো না। এটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি একটা সিরিজ করছিলেন, আগে একটি ফিল্ম হয়েছে, এবারে দ্বিতীয় ফিল্মটি সেটি হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। তো ভূস্বর্গ ভয়ঙ্কর গল্প হিসেবে কেমন কি বৃত্তান্ত সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু ছবিটা তে খানিকটা মনে হয়েছে যেন ফেলুদার একটা রিক্যাপ, ফেলুদাকে যেন ফিরিয়ে আনা হচ্ছে, পুরনো ফেলুদাকে ফিরিয়ে আনা হচ্ছে, এরকম একটা বিষয়। অনেকে সমাজ মাধ্যমে, ফেসবুকে, এক্স হ্যান্ডলে বা ইনস্টাগ্রামে দাবি করছেন যে ফেলুদারও একটুখানি আধুনিকীকরণ প্রয়োজন, কারণ যে গল্পগুলো সত্যজিৎ রায় এতকাল আগে লিখেছিলেন তখন মোবাইল ফোন আবিষ্কৃত হয়নি, তখন আমরা ভিডিও কল জানি না, তখন আমরা এতটা আধুনিক যে হয়ে যাবে চারপাশ সেরকমটা হয়তো ভাবতে পারিনি, কিন্তু এখন অনেক আধুনিক। সেই সময় আধুনিক একটা ফেলুদা 2.0 এরকম যদি হয় আর কি, একটু নতুন ভাবে ফেলুদাকে যদি, নতুন মোড়কে যদি, নতুন প্যাকেজিং এ যদি নিয়ে আসা যায়, কিন্তু সেটা কি খুব একটা সঙ্গত হবে? কারণ গল্পগুলো অনেক আগে লেখা গল্প যদি হয় তাহলে নতুন করে লিখতে হবে, সেটা কি সম্ভব? আর সৃজিত মুখোপাধ্যায় যে এমনটা বললেন আর ফেলুদা বানাবো না, সেটার কারণটাই বা কি বলে মনে হয়? দুটো প্রশ্ন করলেন, আমি দুটো প্রশ্ন চট করে উত্তর দেওয়ার চেষ্টা করি। ফেলুদা আধুনিকীকরণ করা উচিত নয়। কবে তৈরি হয়েছে, কবে লিখেছেন সেটা বড় কথা নয়। তাজমহল বড্ড সাদা, একটু গম্বুজগুলো কালো করে দিলে হয় না? এটা আপনার কখনো মানে ভাবা উচিত হবে? আপনি বলুন। রবীন্দ্রনাথের গান পাগলা হাওয়ার বাদল দিনে একটু হুলালালা ঢুকিয়ে দিই, বড্ড বেশি একঘেয়ে পাগলা হাওয়ার বাদল দিনে একটু বেশ গিটারের আওয়াজ দিয়ে এটা উচিত কখনো করলে আপনার ভালো লাগবে? তেমনি সত্যজিৎ রায় ফেলুদা একটা কালোজয়ী চিরন্তন সৃষ্টি। এবার আপনি সত্যজিৎ রায়ের প্রতিভা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, অনেকে বলেন ফেলুদা কোনো সাহিত্যই না, সেটা অন্য আলোচনা, আপনি নাও করতে পারেন। কিন্তু সত্যজিৎ রায়ের মতো মানুষ, তিনি তার মতো ভেবে একটা জিনিস করেছেন, তার সময়ের সাক্ষাৎ থাকুক যে সত্যজিৎ রায় যখন লিখছেন, ওই সাসপেন্স তৈরি করছেন, তখন এত আধুনিক প্রযুক্তি ছিল না, ফোন ছিল না, তা সত্ত্বেও ফেলুদা মগজাস্ত্র, দিবলদার তিনি ব্যবহার করেন ঠিকই, কিন্তু তার মগজাস্ত্রটাই আসল। এখন আমি সৃজিতকে চিনি না, আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু সৃজিত শুনেছি অর্থনীতির ছাত্র ছিলেন, উজ্জ্বল ছাত্র, এবং তার পেশাও ছিল এককালে চলচ্চিত্র তৈরি এবং অর্থনীতির সংক্রান্ত। ফলে তিনি বাজার অর্থনীতি এবং অর্থনীতি সামগ্রিকভাবে ভালো বোঝেন, আর সিনেমা যে ভালো বানানো ছোট দর্শকরা সবাই জানেন।
তার ইন্টারভিউ পরে আমার যেটা মনে হচ্ছে যে সৃজিত অত্যন্ত বুদ্ধিমান এবং বাজার সচেতন মানুষ। সত্যি কথা বলতে কি, সৃজিত হয়তো বা বুঝতে পেরেছেন, হয়তো বা আমি আন্দাজ করছি যে ডিটেকটিভ গল্প ব্যোমকেশের যেমন ওভার ডিমান্ড হয়েছে, ডিমিনিশিং অফ রিটার্ন বলে ইকোনমিক্স, এটা আপনার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আপনি 10 মাইল দূরে গেছেন, আপনি যদি আমি এইটুকু এক কাপ জল দিয়ে চোচো করে খেয়ে নেবেন, তারপরে এক গ্লাস জল দেবো চোচো করে খাবেন, তারপরে আরেক গ্লাস জল দেবো খাবেন, 3 গ্লাস 4 গ্লাসের পরে আপনি না খাবো না, এটাকে বলে ডিমিনিশিং অফ রিটার্ন। তেমনি আমার মনে হয় ডিমিনিশিং অফ রিটার্ন পয়েন্ট এসে গেছে। সেই জন্য শ্রীদীপ বলছেন আমি আর করতে পারবো না, করবো না মানে করতে পারবো না নয়, কিন্তু করতে তিনি ভালোই করবেন, তার বয়স আছে, এখন তার বুদ্ধি মেধা শরীর আছে, তিনি আর করবেন না মানে আমি আর রিপিট করবো না। টোকা কাটছেন অনেক দর্শক, আমার আপনার মতো অনেক দর্শক কাটছেন যে আরেকটা ফেলুদা কেন হবে না, কিন্তু আমার মনে হয় সৃজিত ঠিক বলছেন, কারণ বড্ড বেশি ফেলুদা হচ্ছে। সমিতি চট্টোপাধ্যায়, তারপরে শশী কাপুরকে কেউ মানেনি ফেলুদা হিসেবে। হ্যাঁ, গ্যাংটকের গন্ডগোল যে উনি করেছিলেন হিন্দিতে, দাঁড়ায়নি সেটা, ওটা অমিতাভ বচ্চনের করার কথা ছিল, অমিতাভ বচ্চন টাইম দিতে পারেননি, শশী কাপুর করেন, কিন্তু শশী কাপুরেরও তখন শশী কাপুরকেও মানায়নি। তারপরে সব্যসাচীকে আমরা নিয়েছিলাম, সেখানে অসম্ভব কান্তিদা, সেখানে অসম্ভব শক্তিশালী একজন অভিনেতা হলেও মোহন আগাশেকেও কিন্তু সন্তোষ দত্ত জায়গাটা নিতে পারেননি আর কি। তিনি মোহন আগাশে জটায়ুর চরিত্রে অভিনয় করেছিলেন। সে তো আছেই, সত্যজিৎ রায় পর্যন্ত বলেছিলেন যে সন্তোষ চলে গেল, আমি আর জটায়ু করতে পারবো। জটায়ু যখন প্রথম আঁকা শুরু করলেন সত্যজিৎ রায় 70 দশকের মাঝামাঝি, তখনও সন্তোষ দত্ত আসেননি। সোনার কেল্লার পর থেকে সত্যজিৎ রায় জটায়ু চেহারাটা সন্তোষ দত্তের চেহারা করলেন। তবে একটা লোকের কতটা ইনফ্লুয়েন্স বুঝতে পারছেন, একজন সৃজনশীল শিল্পীকে তিনি তার কল্পনাকে বদলাতে বাধ্য করছেন। তাহলে এই চরিত্রটা, এবং এমনকি ফেলুদাও তাই, ফেলুদার এখন বয়স হওয়া উচিত 64 যেন কত। আপনি এখন ফেলুদাকে পাকা ঝুলটি, সাদা চুল, হাতে লাঠি নিয়ে হাঁটছেন, যদি সমসাময়িক কি বলেন তাহলে তো ফেলুদাকে এখন 60, 65, 70 বছরের লোক করতে হয়, পারবেন? করা উচিত না। তাহলে আগে তো ফেলুদার বয়সটা চেঞ্জ করতে হবে, তারপরে আপনি মোবাইল দিন কি হাতে পেন ড্রাইভ দিন পরের কথা, আগে তো ফেলুদাকে বয়সটা চেঞ্জ করাতে হবে। ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশরা কখনো বুড়ো হয় না, এবং তাদের বদল না করাই ভালো। রাইট। এবারে আমি সবচেয়ে কঠিন জায়গাটাতে আসতে চাইছি, সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের জগতে এই মুহূর্তে রাজনীতিটা বেশ খানিকটা জায়গা করে নিয়েছে, এবং সেই জায়গা থেকে দুটি সংগঠনের মধ্যেকার যে বিরোধ, সেই বিরোধটা এই বাজার অর্থনীতি, তার মধ্যে বাংলা সিনেমার লড়াই করা, একদিকে পুষ্পা 2 এর যখন বাংলায় ডাবিং হচ্ছে, শিল্পীরা কাজ করছেন, বাংলায় ডাবিং হওয়া সত্ত্বেও সেটি বাংলায় রিলিজ হচ্ছে না, সেখানে সেই লড়াইটা না হয়ে নিজেদের মধ্যে লড়াই হচ্ছে দুটি সংগঠনের মধ্যে। সেটা বাংলা ছবির স্বাস্থ্য আরো খারাপ করবে ভবিষ্যতে, সেরকমটাই কি আশঙ্কা করছেন? করছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন শান্তন, শেষ ভাগে হলো করছি তো বটেই। এবং বলা যেতে পারে বাংলা সিনেমার অন্তর্জনী যাত্রা কেউ কল্পনা করছেন যে অন্তর্জনী যাত্রা শুরু হয়ে গেছে। আসলে শুরু হয়েছিল দেশভাগের পর থেকে, তারপরে যখন শুনুন উত্তম কুমার যখন ছিলেন, তখনও কিন্তু দেবানন্দ, দিলীপ কুমার, ধর্মেন্দ্র, রাজ কাপুর কলকাতায় পাত্তা পেতেন না। উত্তম কুমারের ছবি তুড়ি মেরে তাদের থেকে বেশি চলতো। 70-এর দশকে বিশেষ করে অমিতাভ বচ্চন আসবার পর থেকে, এবং 65 সালে বাংলাদেশ হয়ে যাওয়া, মানে পূর্ব পাকিস্তানের তৎকালীন পাকিস্তান সরকার বাংলা সিনেমা পাঠানো বন্ধ করে দেওয়ার, নিষিদ্ধ করে দেওয়ার কারণে বাংলা সিনেমায় আস্তে আস্তে হিন্দি সিনেমা ঢুকতে শুরু করলো। এবং কেউ বলেন, আমি তাদের কারোর সঙ্গে একমত, যে কেন্দ্রীয় সরকারের 47 সাল থেকেই হিন্দি ভাষা এবং হিন্দি সংস্কৃতি সারা ভারতে প্রসারিত করবার একটা প্রচেষ্টা তাদের আছে। দক্ষিণ ভারত সেটাকে আটকে দিয়েছে, তার প্রতিফলন আমরা আজকে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের যে কোনো ভাষার ছবি, তেলেগু ছবিও দুর্দান্ত চলে, তামিল ছবিও দুর্দান্ত চলে, কান্নাড়া ছবিও দুর্দান্ত চলে, মালায়ালাম ছবিও দুর্দান্ত চলে। কিন্তু আমরা বাঙালিরা বেশি উদার হতে গিয়ে, আমরা সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে করতে গিয়ে, আমরা কিন্তু প্রাদেশিকতা হবে এই ভয়ে আমরা কিন্তু আমাদের সংস্কৃতির একটা আত্মরক্ষা করিনি। ফলে আজকে যেটা হয়েছে, এমনকি 67-68 সালে সত্যজিৎ রায়রা যখন বেঁচে, উত্তম কুমাররা যখন বেঁচে, তখনও হিন্দি সিনেমার থেকে বেশি করে বাংলা সিনেমা দেখাতে হবে, এই দাবিতে একটা ধর্মঘট হয়েছিল, আপনাদের মনে আছে। এবং তারপরে আরো নানা কারণ, আপনি যেটাকে রাজনীতি বলছেন, রাজনীতি বাঙালি জীবনে বরাবরই আছে।
রাজনীতি মানে আপনি যদি মনে করেন যে শান্তনু আমার থেকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা স্কুল লাইফ থেকে শুরু হয়। শান্তনু ওকে 80 পেয়েছে, হ্যাঁ, মাস্টার থেকে গিয়ে একটু শান্তনুর নামে বলি, মাস্টার ভাই শান্তনু যে দুটো অঙ্ক আমার থেকে টুকেছে, বলে আমি যাতে 82 পাই। এইটা যদি রাজনীতি বলেন, এই রাজনীতিটা বাঙালির রন্ধে রন্ধে আছে, বরাবর ছিল। উত্তর মানে 60-এর দশকে 70-এর দশকে সিনেমা তো ছিল, এখনো আছে। কিন্তু এখনকার রাজনীতিটা হয়ে গেছে বড্ড বেশি দল চাপা, বড্ড বেশি কোনো একটা সংগঠন বা একজন কোনো ব্যক্তি গোটা জিনিসটাকে আপনার উপর চাপিয়ে দিচ্ছে। আপনি যদি সিনেমা করতে চান, আমার এই যে ছেলেকে আপনাকে দিতে হবে। সে আদৌ ক্যামেরা চালাতে পারে কিনা, সে ট্রলি খেলতে পারে কিনা, তার একমাত্র যোগ্যতা হচ্ছে সে দাদার ভক্ত। সুতরাং দাদার ভক্ত হিসেবে তাকে দিতে হবে। এই রাজনীতিটা বাংলা সিনেমার ক্ষতিত্ব করছে। আশার করা যে সমস্ত সংগঠন মিলে বাংলা সিনেমার পরিচালকরা মিলে এটা প্রতিবাদ আশা করা, এবং আমার ধারণা এই প্রতিরোধ হবেই। তো তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলা সিনেমাকে বেশি বেশি করে স্পেস দিতে হবে। এটা রাজ্য সরকারের কাছে, আগের রাজ্য সরকার, তারও আগের রাজ্য সরকারের কাছে বারবার দাবি ওঠে যে সপ্তাহে একটা নির্দিষ্ট ঘন্টা, মাঠে নির্দিষ্ট সপ্তাহ বেঁধে দেওয়া হোক, এবং কতগুলো নির্দিষ্ট হল বেঁধে দেওয়া হোক যে এই হলগুলোতে নিয়মিত বাংলা সিনেমা দেখাতে হবে, এই সময়গুলোতে দেখাতে হবে। আপনি দেব কি ভাবুন, কাজের পোস্ট দিয়েছেন এমপি এবং দেবাঞ্জন দেব আর কবির স্লট পাচ্ছেন না, বা পুষ্পার কাছে হেতে হচ্ছে। তার মানে আমরা কতটা প্রতিরোধী, কতটা দুর্বল, কতটা মানে পেছিয়ে আছি, বুঝতে পারছেন? এখানে কিন্তু একটা প্রতিরোধ করতে হবে, প্রাদেশিকতা নয়। এটা বাংলা ফিল্মের স্বার্থে, বাংলা স্বার্থে, বাংলা মানে বিনোদন বাণিজ্যের স্বার্থে, এটা কিন্তু আমাদের একত্রিত ভাবে বিরোধ করতেই হবে। অনেকগুলো বিষয় এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হলো আজকে। বাংলা ছায়াছবি, যে বাংলা ছায়াছবির জন্য একসময়ে মানুষের যে উন্মাদনা, সেই উন্মাদনার কিছু কিছু অংশ এখন যেন দেখা যাচ্ছে, ঝলক দেখা যাচ্ছে। আর সেই বিষয়টাই একটু আলোচনা করবার চেষ্টা করছিলাম। অনেক ধন্যবাদ কান্তিদা আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের এই আলোচনায়, এই মুখোমুখি অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য অনেক ধন্যবাদ। আর অবশ্যই, আর এই মুহূর্তে আমাদের দর্শকদের বলবো সেটা হচ্ছে যে হলে গিয়ে সিনেমা দেখুন। পাইরেটেড কপি অনেক বাজারে বেরিয়ে গেছে। এর মধ্যে আপনি যদি একটু নেটে সার্চ করেন, গুগল করেন আর কি, আপনারা যেগুলো করতে খুব পছন্দ করেন সেই গুগল, আমিও করি অবশ্য, সেই গুগল যদি করেন তাহলে দেখতে পাবেন এই 4টে ছবির মধ্যে একমাত্র একটি ছবি উইকিপিডিয়াতে রয়েছে। উইকিপিডিয়াতে রয়েছে একটি মাত্র ছবি, সেটি দেব অভিনীত খাদান। কিন্তু এই ছবিটি ছাড়াও আরও 3টি ছবি রিলিজ হয়েছে এবার। এই 3টি ছবির সম্পর্কেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিভিউ আপনি দেখতে পাবেন। সেই রিভিউগুলো আগে না পড়ে আমার মনে হয় আগে সিনেমাটা দেখে আসুন। বাংলা ছবির পাশে দাঁড়ান, এই স্লোগানটা কোট আনকোট শুনতে পাওয়া যায় খুব। পাশে না দাঁড়িয়ে হলে গিয়ে বসুন, বসে সিনেমাটা দেখুন। টিকিট কেটে কমপ্লিমেন্টারি পাওয়ার আশায় থাকবেন না। সিনেমাটা পাইরেটেড কপি না দেখে, এই পাইরেসি বিষয়টাই অত্যন্ত খারাপ, যেটাকে আটকে দেওয়াটা উচিত এই মুহূর্তে। বাংলা ছায়াছবির ক্ষেত্রেও সেরকমটা হয় এবং সেটা হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয়। সর্বভারতীয় ছবির ক্ষেত্রে তো হয়ই, আরও দ্রুত গতিতে সেগুলো মানুষের মোবাইলে চলে আসে। কিন্তু হলে গিয়ে সিনেমা দেখা আর সেই পাইরেটেড কপিটা বাড়িতে বসে দেখার মধ্যে তো পার্থক্য আছে, তা সেই যে আমেজটা সেটা তো আপনি পাচ্ছেন না। সুতরাং পাশে গিয়ে দাঁড়ানোর চাইতে হলে গিয়ে বসাটাই এই মুহূর্তে বোধহয় সবচাইতে বেশি দরকার। তবেই শিল্প বাঁচবে, বাণিজ্য বাঁচবে, বাংলা ছায়াছবি বাঁচবে, বাংলা ফিল্ম বাঁচবে। আজকের মুখোমুখি এই পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন আজ অতিথি হিসেবে চলচ্চিত্র সমালোচক ও গবেষক লেখক কান্তি রঞ্জন দে। আজকের মুখোমুখি এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার। Thank you.